হে কি, নিকুঞ্জর যে কিছু কিছু মাথায় ঢুকছে না। তার এই নিখুঁত মেকআপ তার শরীরে যেন এঁটে বসেছে, যেন এই মেকআপ নয়। তার মাথা হালকা হয়ে যাচ্ছে, চোখের চারদিক ঝাপসা হয়ে যাচ্ছে, সে যেন হারিয়ে যাচ্ছে কোন এক অতল তলে। নিউ মহামায়া কেবিনের একটা চেয়ার দখল করে হাফ কাপ চা আর আলুর চপ অর্ডার দিয়ে নিকুঞ্জ সাহা একবার চারদিক চোখ বুলিয়ে নিল। তার চেনা পরিচিতর মধ্যে কেউ এসেছে কি? হ্যাঁ, এসেছে তো। ওই তো রসিক বাবু আর ওই যে শ্রীধর। পঞ্চানন এখনো আসেনি, তবে মিনিট দশকের মধ্যে এসে যাবে বোধহয়। যত বেশি চেনা লোক আসে ততই ভালো। চেনা লোকে চিনতে না পারলে তবেই না ছদ্মবেশের সার্থকতা। অবশ্য এখনো পর্যন্ত তার সবকটা ছদ্মবেশই আশ্চর্য রকমের সফল হয়েছে। আজকে তো তাও দাড়ির আবরণ রয়েছে, মুখের অর্ধেকটাই ঢাকা। বয়সও নিকুঞ্জ বাড়িয়ে নিয়েছে অন্তত বছর 25। গতকালের মেকআপটা ছিল একটা ছোট্ট প্রজাপতি মার্কা গোঁফ, সেই সঙ্গে প্লাস্টিসিনের সাহায্যে নাকের শেপটা সামান্য একটু বদলানো। কিন্তু হাবভাব, হাঁটা চলা, গলার স্বর এমনই চতুরভাবে পাল্টে নিয়েছিল নিকুঞ্জ যে তার 10 বছরের আলাপি পঞ্চানন গুঁই তার কাছ থেকে দেশলাই ধার নেওয়ার সময়ও তাকে চিনতে পারেনি। নিকুঞ্জ অসম সাহসের সঙ্গে কয়েকটা কথাও বলে ফেলেছিল, কিন্তু কি আশ্চর্য, পঞ্চানন গলার স্বর শুনেও চেনেনি। একেই বলে আট। নিকুঞ্জ সাহার সমস্ত শখ চলে গেছে, কেবল এটাই পোক্তভাবে রয়ে গেছে। শুধু রয়ে গেছে না, উত্তরোত্তর বেড়ে শখটা নেশায় পরিণত হয়েছে। তার হাতে এখন সময়ও অঢেল। আগে সে একটা চাকরি করত, কলেজ স্ট্রিটে ওরিয়েন্ট বুক কোম্পানিতে সে ছিল সেলসম্যান। সম্প্রতি তার এক জ্যাঠামশাই শেয়ার মার্কেটে অনেক টাকা করে গত হয়েছেন। তার নিজের সন্তান ছিল না, স্ত্রীও মারা গেছেন 72-তে। কাজেই নিকুঞ্জকে তিনি উইল করে যে টাকা দিয়ে গেছেন তাতে ব্যাংকের সুদই হয় মাসে 750। কাজেই সেলসম্যানের চাকরিটা নিকুঞ্জ অনায়াসে ছাড়তে পেরেছে। এই জ্যাঠাই নিকুঞ্জকে বলতেন, বই পড়ো। কেমন? বই পড়ে শেখা যায় না এমন কোনো জিনিস নাই। স্কুলের দরকার হবে না, মাস্টারেরও দরকার হবে না, বই পড়ো। জ্যাঠা নিজে বই পড়ে দুটো জিনিস শিখেছিলেন, এক হাত দেখা আর দুই হোমিওপ্যাথি। দুটোই তিনি বেশ ভালোভাবেই রপ্ত করেছিলেন। নিকুঞ্জ তার কথা মেনে নিয়েই বই পড়ে শিখেছিল চামড়ার কাজ আর ফটোগ্রাফি। মাস 6 আগে কলেজ স্ট্রিটের ফুটপাথে মেকআপ সম্বন্ধে একটা মোটা আমেরিকান বই দেখে সে কেনার লোভ সামলাতে পারেনি। সেটা পড়েই এই নতুন শখটা তাকে পেয়ে বসে। অথচ মেকআপের যেটা আসল জায়গা, থিয়েটার, সে সম্বন্ধে নিকুঞ্জর কোনো উৎসাহই নেই। একবার মনে হয়েছিল, এই তো বেশ নতুন জিনিস শেখা হলো, এর থেকে একটা উপরই রোজগারের রাস্তা ধরলে কেমন হয়। নবনট্য কোম্পানির ভুলু ঘোষের সঙ্গে নিকুঞ্জর কিছুটা আলাপ ছিল। দুজনেই ইস্ট বেঙ্গল ক্লাবের মেম্বার, সে সূত্রেই আলাপ। আমহার্ট স্ট্রিটে ভদ্রলোকের বাড়ি গিয়ে কথাটা পারতেই ভুলু ঘোষ ঢুলু ঢুলু চোখে তার দিকে তাকিয়ে বললেন, আরে বেশ তো আসো নিকুঞ্জ, আবার থিয়েটার লাইনে আসার ইচ্ছা হলো কেন? আর আমাদের কোম্পানির কথা যদি কও, সেখানে অপরেশ দত্ত সরিয়ে তুমি তার জায়গায় বসবা কি করে? সে লোক আজ 36 বছর ধরে মেকআপ করতেছে, পুরো আটকে তার নখের ডগায়। তোমার 6 মাসের বিদ্যা শুনলে তো সে তোমার দিকে চাইবা না, কথা বলা তো দূর।
না হে, ওসব ভুলে যাও। সুখে যখন আসো তখন ভূতের কিল খাওয়া কেন? নিকুঞ্জ সেই দিনই পেশাদার মেকআপের চিন্তা মন থেকে ঝেড়ে ফেলল। কিন্তু তাহলে মেকআপ করে সে করবে কি? কার মেকআপ করবে? চুল ছাঁটার সেলুনের মতো তো আর মেকআপের সেলুন হয় না, যেখানে লোকে পয়সা দিয়ে নিজের চেহারা পাল্টাতে আসবে। তখনই নিকুঞ্জর মনে হয়, কেন আমার নিজের চেহারা কি দোষ করলো? সত্যি বলতে কি, তার নিজের চেহারায় বেশ কয়েকটা সুবিধা আছে, যাকে বলে ন্যাচারাল অ্যাডভান্টেজেস। নিকুঞ্জর সবই মাঝারি। সে না লম্বা, না বেটে, না কালো, না ফর্সা, না চোখা, না ভোঁতা। দুদিন ধরে আয়নায় নিজের চেহারাটা স্টাডি করে নিকুঞ্জ তাই স্থির করলো যে মেকআপ সে নিজেকেই করবে। নিজের চেহারার উপরেই চলবে তার যথেষ্ট এক্সপেরিমেন্ট। কিন্তু তারপর এই মেকআপের উদ্দেশ্যটা হবে কি? উদ্দেশ্য হবে দুটি। এক, নিজের শিল্প চাতুরীকে পারফেকশনের সবচেয়ে উঁচু স্তরে নিয়ে যাওয়া, এবং দুই, লোকের চোখে ধুলো দিয়ে আনন্দ উপভোগ করা। বই কেনার দিন 7 মধ্যেই নিকুঞ্জ মেকআপের সরঞ্জাম কিনতে শুরু করে। বইয়েতেই সে জেনেছে ম্যাক্স ফ্যাক্টর কোম্পানির প্যানকেক মেকআপের মাহাত্ম্যের কথা। সে জিনিস আমেরিকায় তৈরি হয়, কলকাতায় আসে না, অথচ দেশি রঙে নিখুঁত মেকআপ করা সম্ভব নয়। নিকুঞ্জকে তাই যেতে হলো প্রতিবেশী ডাক্তার বিরাজ চৌধুরীর কাছে। এই ডাক্তার চৌধুরী একবার নিকুঞ্জর জন্ডিস সারিয়ে দিয়েছিলেন। ওর ছেলে আমেরিকায় পড়াশোনা করে। নিকুঞ্জ খবর পেয়েছে সে বোনের বিয়েতে শিগগিরই দেশে আসবে। ডাক্তারবাবুর কাছে নিকুঞ্জ ভনিতা না করে সোজাসুজি বলল, আপনার ছেলে যদি একটি জিনিস আমার জন্য আনতে পারে, ও এলেই আমি দামটা দিয়ে দেব। কি জিনিস? জিজ্ঞেস করলেন ডাক্তার চৌধুরী। কিছু রং, মেকআপের রং। আমি নাম লিখে এনেছি, এখানে পাওয়া যায় না। তা বেশ, তো আপনি ডিটেলস পাঠিয়ে দিন, আমি ওকে পাঠিয়ে দেব। ম্যাক্স ফ্যাক্টরের রং এসে যায় 3 সপ্তাহের মধ্যেই। তার আগে অবশ্য বাকি সব জিনিস কেনা হয়ে গিয়েছিল। তুলি, স্পিরিট, গাম, পুরু আঁকার কালো পেন্সিল, ফোকলা দাঁত করার জন্য কালো এনামেল পেন্ট, পাকা চুল করার জন্য সাদা রং, পরচুলা লাগানোর জন্য সূক্ষ্ম নাইলনের নেট। এছাড়া কিনতে হয়েছে বেশ কিছু আলগা চুল, যা ওই সূক্ষ্ম নেটের উপর একটা করে বসিয়ে নিকুঞ্জ নিজ হাতে তৈরি করে নিয়েছে 20 রকমের গোঁফ, 20 রকমের দাড়ি আর 20 রকমের পরচুলা। রুক্ষ, মসৃণ, সোজা, ঢেউ খেলানো, কাফরিদের মতো পাকানো, কোন রকম চুলই বাদ নেই। কিন্তু শুধু মুখ পাল্টালেই তো হলো না, সে সঙ্গে পোশাক না বদলালে চলবে কি করে? তাই নিকুঞ্জর 7 দিন লেগেছে নিউ মার্কেট, বড় বাজার আর গ্র্যান্ড স্ট্রিট ঘুরে নিজের মাপ অনুযায়ী পোশাক জোগাড় করতে। রেডিমেড আর কটা জিনিস পাওয়া যায়, তাই দর্জিকে দিয়ে সব রকমের পোশাক বানিয়ে নিতে হয়েছে। তা শুধু জামা কাপড় তো নয়, পরিধেয় সবকিছুই। 7 রকমের চশমা, 12 রকমের চটি জুতো স্যান্ডেল, 10 রকমের টুপি, তার মধ্যে দারোগার টুপিও বাদ যায় না। তারপর পাগড়ির জন্য 5 রকমের কাপড়, 5 রকম হাত ঘড়ি, শিখদের হাতের লোহা, তাগা, তাবিজ, মাদুলি, পৈতে, বৈষ্ণবের মালা, শাক্তের রুদ্রাক্ষ, ওস্তাদের কানে পড়া নকল হিরে, এসব কিছুই সে বাদ দেয়নি। নিকুঞ্জ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি কিনতে হয়েছে সেটি হলো একটা বড় আয়না, আর তার ফ্রেমে বসানোর জন্য কয়েকটা জোরালো বাল্ব। লোডশেডিং এ যাতে কাজ বন্ধ না হয়ে যায় তার জন্য একটা ছোট জাপানি জেনারেটরও কিনতে হয়েছে নিকুঞ্জকে। চাকর নিতাইকে সে শিখিয়ে দিয়েছে সেটা কিভাবে চালাতে হয়। নিকুঞ্জ কাজ শুরু করে 16ই অগ্রহায়ণ। তারিখটা নিকুঞ্জ ডায়েরিতে লিখে রেখেছে। সকাল 8টা থেকে শুরু করে বিকেল 4টেয় তার মেকআপ শেষ হয়। মোটামুটি মধ্যবিত্ত শ্রেণীর মেকআপই সে করে, কারণ রাস্তার ভিখিরি, কুলি মজুর সেজে তো লাভ নেই।
মেকআপটা উতরেছে কিনা সেটা পরীক্ষা হবে নিউ মহামায়া কেবিনে। সেখানে বসে চা খেতে পারে এমন লোক তো হওয়া চাই। প্রথম দিনেই কিন্তু বাজিমাত। ঘন কালো ভুরু আর তার সঙ্গে মানানসই ঘন কালো ঝুপো গোঁপ বিশিষ্ট মুখ তার সেজেছিল নিকুঞ্জ। সাদা প্যান্ট আর বহু ব্যবহৃত কালো মুক্তারি কোট, হাতে একটা পুরনো ব্রিফকেস, পায়ের শুকতলা ক্ষয়ে যাওয়া কালো শু আর ইলাস্টিক বিহীন সাদা মোজা। নিউ মহামায়া কেবিনে যখন সে একা বসে বসে চা খাচ্ছিল তখন তার টেবিলেই পঞ্চানন এসে বসে। নিকুঞ্জ যতক্ষণ চা খেয়েছে তার বুকের ধুকপুকনি কিন্তু চলেছে সমানে। তবে সামনে বসা একটা অচেনা সাধারণ মানুষ সম্বন্ধে একজন লোক যে এতটা কম কৌতূহলী হয় সেটা নিকুঞ্জ সেদিন বুঝেছে। পঞ্চানন তার দিকে চেয়েও দেখেনি, তার মন ছিল অন্যদিকে। সে বাঁ হাতে রেসবুকের পাতা উল্টে দেখেছে আর ডান হাতে চামচ দিয়ে অমলেট ছিঁড়ে খেয়েছে। নিকুঞ্জ যখন বয়ের কাছে বিল চাইল তখনও পঞ্চাননের দৃষ্টি খুলল না তার দিকে। এক অদ্ভুত অভিজ্ঞতা, এক অদ্ভুত আনন্দ। নিকুঞ্জ সেদিনই বুঝেছিল যে আজ থেকে এটাই হবে তার জীবনের একমাত্র অকুপেশন। সেদিন বাড়ি ফিরে একটা মজা হলো। এটা যে হবে সেটা আগেই বোঝা উচিত ছিল, কিন্তু নিকুঞ্জর খেয়াল হয়নি। শশীবাবু থাকেন একতলা সদর দরজার পাশের ফ্ল্যাটে। তার বসার ঘর থেকে কে ঢুকছে না ঢুকছে সব দেখা যায়। নিকুঞ্জ ফিরেছে 7:15। লোডশেডিং হয়নি বলে দরজার সামনের প্যাসেজে আলো ছিল। মুক্তার রূপী নিকুঞ্জ ঢুকতেই শশীবাবুর হাঁক এলো, কেরে? নিকুঞ্জ থামল। তারপর শশীবাবুর দরজার দিকে এগিয়ে গেল। ও বাবারে, আপনি কে? এবার তারা মুখোমুখি। শশীবাবু আবার বলে উঠলেন, কাকে চাই? নিকুঞ্জ সাহা এ বাসায় থাকেন তো? হ্যাঁ, দোতলায় যান, সিঁড়ি দিয়ে উঠে ডান দিকের ঘর। উত্তরটা দিয়ে শশীবাবু ঘুরে গেলেন। আর সেই ফাঁকে একটানা গোঁফ ভুরু খুলে নিকুঞ্জ বলল, এখন কথা ছিল। কি হয়েছে? এ কথা বলেই নিকুঞ্জর দিকে ফিরে শশীবাবুর চোখ ছানা বড়া হয়ে গেল। বলে উঠলেন, এ কে? এ নিকুঞ্জ? কি ব্যাপারটা? মানে? নিকুঞ্জ শশীবাবুর ঘর ঢুকে গেল। একে ব্যাপারটা জানানো দরকার। বাড়ির অন্তত একজন জানলে ক্ষতি নেই, বরং সুবিধেই হবে। ঘরে বসে নিকুঞ্জ বলল, শুনুন শশীদা, আমি এবার থেকে মাঝে মাঝে এইরকম মেকআপ নিয়ে ফিরবো। কোনোদিন ডাক্তার, কোনোদিন মোক্তার, কোনোদিন শিখ, কোনোদিন মারোয়ারি, বুঝছেন? বেরোবো বিকেলে, ফিরবো সন্ধ্যায়। তা আপনার ঘরে এসে মেকআপটা খুলে ফেলবো। ব্যাপারটা আমার আপনার মধ্যেই থাক, কেমন? শশীবাবু বললেন, তা হঠাৎ এই উদ্ভট শখটা কেন? থিয়েটার? হ্যাঁ, না, থিয়েটার নয়, এটা একটা এক্সপেরিমেন্ট। আপনাকে কনফিডেন্সে নিচ্ছি, কারণ আপনি বুঝবেন। মোট কথা, আপনি আর ছড়াবেন না ব্যাপারটা, এটাই আমার রিকোয়েস্ট। শশীবাবু সজ্জন ব্যক্তি, পাড়ার বঙ্কিম পাঠাগারের লাইব্রেরিয়ান। তিনি নিজেও বইয়ের পোকা। নিকুঞ্জর কথায় রাজি হয়ে গেলেন। বললেন, ও বাবারে, তা কোনো বদমতলব নেই যখন বলছো, তখন আর কি। কত লোকেরই তো কত রকম এই উযুগে শখ থাকে। কাজটা মেহনতের ও সময় সাপেক্ষ, তাই সপ্তাহে 2 দিনের বেশি মেকআপ নেওয়া চলবে না, এটা নিকুঞ্জ আগে বুঝেছিল। তবে বাকি সময়টা সদ্ব্যবহার করতে বাধা নেই। নিকুঞ্জ সে সময়টা শহরে ঘুরে বেরিয়ে লোকজন স্টাডি করে। নিউ মার্কেট যে ব্যাপারে একটা স্বর্ণ খনি, সেটা একদিন গিয়েই সে বুঝেছে।
তাছাড়া খেলার মাঠ, হিন্দি সিনেমার কিউ, এসব তো আছে। ইন্টারেস্টিং টাইপের লোক দেখলেই নিকুঞ্জ খাতায় নোট করে নেয়, এমনকি কোনো ছুতো করে সে লোকের সঙ্গে দু একটা কথাও বলে রাখে। তাতে কিন্তু কাজ হয়, মানুষটা সম্বন্ধে আরো একটু বেশি বুঝতে পারে নিকুঞ্জ। তাকে স্টাডি করতে বেশ সুবিধা হয়। ছোকরা চাকর নিতাই অবশ্য বাবুর ব্যাপারটা জানে, বাবুর কাণ্ড কারখানা দেখে আর রীতিমতো উপভোগ করে। তবে চাকরটি যে খুব বুদ্ধিমান সেটা বলা চলে না। এই যেমন আজ দাড়িমুখওয়ালা প্রৌঢ় ভদ্রলোকটি যখন নিকুঞ্জর ফ্ল্যাটে ঢুকছে, তখন নিতাইয়ের দিকে এক ঝলক তাকিয়ে নিকুঞ্জ একটু হাসে। নিতাই একটু অপ্রস্তুত চোখে চেয়ে থাকে। অর্থাৎ মারবো এক থাপ্পড়। তোর বাবু বলে চিনতে পারছিস? হ্যাঁ, আপনি তো বাবু বটে, সে তো আমি জানি। তোর বাবুর এরকম গোঁফ, এরকম টাক, এরকম পোশাক পরে তোর বাবু? এরকম চশমা পরে? কাঁধে এরকম চাদর নেয়? নিতাই হাসি মুখ করে দাঁড়িয়ে থাকে দরজায় হেলান দিয়ে। নিকুঞ্জ বুঝতে পারে যে মাথা মোটা লোকেদের জন্য তার এই ছদ্মবেশ নয়। এর আর্ট যে কোথায় তারা ধরতে পারবে না। কিন্তু একটা প্রশ্ন নিকুঞ্জকে বহুদিন ধরে ভাবিয়ে তুলেছে। সে বুঝেছে তার আকাঙ্ক্ষা ঊর্ধ্বগামী পথ নিতে চাইছে। তার আর্টের দৌড় কতটা সেটা বোঝার জন্য একটা গোপন বাসনা তার মাথা উঁচিয়ে উঠছে। শুধুমাত্র 3 জন কি 4 জন বন্ধুকে ঠকিয়েই আর তেমন আনন্দ হচ্ছে না। তার কাজ কি এইটুকুই? তার ঠিক চিত্ত পুষ্টি হচ্ছে না। তবে তার সেই বাসনা চরিতার্থ করার একটা সুযোগ এসে গেল কয়েকদিনের মধ্যেই। শশীবাবুর ঘরেই কথা হচ্ছিল এই ফ্ল্যাট বাড়ির কয়েকজন বাসিন্দার সঙ্গে। নিকুঞ্জ সেখানে উপস্থিত ছিল। ভুজঙ্গবাবু একটু আধটু ধর্মচর্চা করেন, তার মধ্যে প্রাণায়াম, কুম্ভক, রেচক, নাক দিয়ে জল টানা এসব আছে। গুজব শোনা যায় তিনি নাকি সন্ন্যাসী হতে হতে সংসারী হয়ে পড়েছেন। তবে অনেক সাধু সন্ন্যাসীর সঙ্গে আলাপ আছে তার। কেদার, বদ্রী, কাশী, কামাখ্যা, কুন্ডু স্পেশালে সব জায়গায় ঘুরে এসছেন। তিনিই বললেন, ও মশাই শুনুন, তবে এই তারাপীঠের না এক তান্ত্রিক সাধু এখানে এসে আস্তানা গেড়েছেন। ক্ষমতা অনেক, মানে ওই পৌরাণিক সাধুদেরও না হার মানায়। এ হেঁচকি বাবা নাকি? জিজ্ঞেস করলো ব্যাংকের চাকরে হরবিলাস। আমি এখনো নাম বলিনি, বুঝলে। হেঁচকি বাবা নামে একজন সাধুর কথা কাগজে বেরিয়েছিল বটে। ইনি নাকি ভক্তদের সামনে কথা বলতে বলতেই হঠাৎ হঠাৎ এমন হেঁচকি তোলেন মনে হয় তার অন্তিমকাল উপস্থিত, কিন্তু পরক্ষণেই সামলে নিয়ে এমন ভাব করেন যেন কিছুই হয়নি। যাই হোক, ভুজঙ্গবাবু ডান হাতের তর্জনী দিয়ে চশমা নাকের উপর ঠেলে জানালেন, এনার নাম হচ্ছে স্বামী কালিকানন্দ। ও নমো নমো নমো। একবার গিয়ে পড়লে তখন। ইন্স্যুরেন্সের দালাল তনয়বাবু জিজ্ঞাসা করলেন, তা আপনি যাচ্ছেন নাকি? হ্যাঁ, মানে কলকাতার এই হোলসেলের নোংরামি না আর ভাল লাগে না মশাই। যদি আপনারা চান তো একটু ঝুলে পড়বো আর কি। হ্যাঁ মশাই, আমি তো যাচ্ছি। নিকুঞ্জ কোনো কথা না বলে দোতলায় চলে গেল। তার ধমনীতে রক্ত যে বেশ দ্রুত বইছে সেটা সে বুঝতে পারছে। তান্ত্রিক সাজতে হলে কি কি জিনিস লাগে, কি কি তার কাছে আছে আর কি কি জোগাড় করতে হবে সেইটা তাকে জানতে হবে। তাক থেকে একটা বঙ্কিম গ্রন্থাবলী নিয়ে কপালকুণ্ডলা তান্ত্রিকের বর্ণনাটায় একবার চোখ বুলিয়ে নিল নিকুঞ্জ।
আজও আশ্চর্যভাবে এ বর্ণনার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সাধু সন্ন্যাসীদের চেহারা সেই পৌরাণিক যুগে যেমন ছিল আজও প্রায় তেমনই আছে। নিকুঞ্জ একবার বেনারস গিয়েছিল। দশাশ্বমেধ ঘাটে গিয়ে মনে হয়েছিল যে প্রাচীন ভারতবর্ষের চেহারাটা এই একটা জায়গাতেই এখনো ধরা আছে। মনে মনে প্ল্যান ঠিক করে ফেলল নিকুঞ্জ। তারাপীঠ হলো বীরভূম, আর রামপুরহাটেই নিকুঞ্জর এক খুড়তুতো ভাই থাকে। তান্ত্রিকের মেকআপের সরঞ্জাম নিয়ে সে ঠিক করলো সেখানেই চলে যাবে। তারপর সেখান থেকে তৈরি হয়ে হাজির হবে তারাপীঠে। তারপর হবে পরীক্ষা। সাধু বাবাজিদের মধ্যে সে বেমালুম মিশে যেতে পারে কি না সেইটাই তাকে দেখতে হবে। ভুজঙ্গবাবুরাও সেখানে উপস্থিত থাকবেন, তারাও তার ছদ্মবেশ ধরতে পারেন কিনা সেটাও দেখা যাবে। মেকআপের অধিকাংশ জিনিসই নিকুঞ্জর ছিল, কেবল হাতে নেওয়ার যষ্টি, চিমটে আর কমণ্ডলু তাকে কিনতে হলো। ঝাঁকড়া চুল তার আছে, সেটাকেও জটায় পরিণত করতে হবে, সেটাও হয়ে যাবে। ভুজঙ্গবাবু বুধবার সপরিবারে রওনা হচ্ছেন খবর পেয়ে মঙ্গলবারই নিকুঞ্জ বেরিয়ে পড়ল। ভাইয়ের বয়স 22, বাবা মারা গেছে গত বছর। তিনি ছিলেন রামপুরহাটে পূর্ণিমা টাকিজের মালিক। এখন সন্তোষী মালিকানা ভোগ করছে, আর হিন্দি ছবি দেখিয়ে পয়সাও নেহাত মন্দ করেনি। হয়তো হিন্দি ছবি দেখার জন্যই সে নিকুঞ্জর প্ল্যানের মধ্যে একটা দারুণ অ্যাডভেঞ্চারের গন্ধ পেল। বলল, নিকুঞ্জদা, তোমার কোনো চিন্তা নেই গো, আমি গাড়ি করে নিই না, সোজা তোমাকে একবারে শ্মশানের মুখে নামিয়ে দেবো। বৃহস্পতিবার দিন ভোর থেকে মেকআপ শুরু করে দিল নিকুঞ্জ। দাড়ি গোঁফ জটা লাগানোর সঙ্গে সঙ্গেই নিকুঞ্জ সাহা কোথায় যেন হারিয়ে গেল। কপালে চন্দনের প্রলেপ, 3 গাছি বড় বড় রুদ্রাক্ষের মালা পরে গেরুয়া বস্ত্র চাপানো সঙ্গে সঙ্গেই সন্তোষ তড়াক করে লাফিয়ে উঠে ঢিপ করে প্রণাম করে ফেলল নিকুঞ্জকে। আরে সাব্বাস নিকুঞ্জদা, যা হয়েছে না একদম ফার্স্ট ক্লাস। কার বাপের সাথ দিয়েছে তোমাকে চেনে? তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি জানি বলে, তাহলে আমিও তো বমকে যেতুম। এই কমাসে নিকুঞ্জর হাত পেকেছে, তাই দুপুর 2:30-এর মধ্যেই মেকআপ হয়ে গেল। চিমটে কমণ্ডলু নতুন কেনা, তাই ওদেরকেও একটু মেকআপ করে পুরনো করে নেওয়া হলো। 4টের মধ্যে সম্পূর্ণ তৈরি নিকুঞ্জ সাহা ওরফে ঘনানন্দ মহারাজ। নামটা নিতে হলো সন্তোষের জন্য। সে বলল, নিকুঞ্জদা, তুমি যখন গাড়ি থেকে নামবে না, লোকে তো ঘিরে ধরবেই, তো তখন যদি জিজ্ঞেস করে, তার জন্য আমার একটা নামের দরকার, বুঝলে তো? ঘনানন্দ নামটা বেশ একটা আছে না? তা ঘনানন্দ দিব্যি গম্ভীর নাম, তাই সন্তোষ এখন নিশ্চিন্ত। সন্তোষ নিজেই গাড়ি চালায়, কিন্তু এবার সে একটা ড্রাইভার সঙ্গে নিল। তাকে বলে দিল, দাদা, বলছি আমাকে না সাধু বাবার সঙ্গে একটু ঘোরাঘুরি করতে হবে, তো গাড়িটা কিন্তু আপনার জিম্মায় থাকবে, বুঝলেন? নিকুঞ্জ সন্তোষকে ফিসফিস করে বলল, এই শোন, ওখানে পৌঁছানোর পর আমি কিন্তু একা হয়ে যেতে চাই। আমার লক্ষ্য হবে কালিকানন্দ, তার আশেপাশে আরো 5 জন সাধু বাবা কি থাকবে না? নিশ্চয়ই থাকবে। তা আমি সেই দলে গিয়ে ভিড়ব, তুই বরং আলগা থেকে ভক্তদের দলে গিয়ে বসে পড়িস। তোমার কোনো চিন্তা নেই নিকুঞ্জদা। সন্তোষের গাড়ি যখন তারাপীঠ শ্মশানে পৌঁছলো, তখন সূর্য ডুবতে 1/2 ঘন্টা বাকি। আর 5টা পীঠস্থানের মতো এখানেও লোকের ভিড়, পান্ডার ভিড়। পথের দুধারে লাইন করা দোকানে গাঁদা ফুল, আবির, কুমকুম, বই, ক্যালেন্ডার থেকে চা, বিস্কিট, তেলে ভাজা, মাছি বসা জিলিপি সবই রয়েছে। নিউ মহামায়া কেবিনের পর নিকুঞ্জর এখানে এসে একটা আশ্চর্য অভিজ্ঞতা হলো। গেরুয়া পড়া লোক দেখলেই লোকের মনে কি করে ভক্তিভাব জেগে ওঠে, সে এক আশ্চর্য ব্যাপার। গাড়ি থেকে নামতেই পারল না সে ভালো করে। তার আগেই দেখলো যে তাকে দেখে গড় করা শুরু হয়ে গেছে। ছেলে, বুড়ো, মেয়ে, পুরুষ কেউ বাদ নেই।
আপনা থেকে এই আশীর্বাদের ভঙ্গিতে নিকুঞ্জর হাতটাও সামনের দিকে এগোতে শুরু করলো। শেষে এমন হলো যে হাত টেনে নিয়ে চলে যাওয়ার অবসর। পাশে সন্তোষ না থাকলে বোধহয় এই জায়গাতেই নিকুঞ্জ আটকে যেত। সন্তোষ বেশ ভারিক্কি চালে, দাদা সরুন সরুন, মা মা একটু পথ দিন, মা মহারাজ আসুন, দাদা দাদা একটু একটু হ্যাঁ হ্যাঁ করবেন করবেন একটুখানি। বলতে বলতে কোনো মতে একটা অপেক্ষাকৃত জনবিরল জায়গায় নিকুঞ্জকে নিয়ে গেল। এখানেও চারদিকে সাধুর অভাব নেই, ফলে আলাদা করে নিকুঞ্জর দিকে লোকের দৃষ্টি পড়বে এমন কোনো নিশ্চয়তা নেই। একটু ফাঁকা হয়ে এদিক ওদিক চোখ ঘুরিয়ে নিকুঞ্জ দেখলো যে কিছু দূরে একটা বট গাছের নিচে একটা ভিড় দেখা যাচ্ছে। গেরুয়া ছাড়াও আরো অনেক রং রয়েছে সেখানে। সন্তোষ বলল, দাদা একটু দাঁড়ান, আমি একটু দেখে আসি কালিকানন্দ আছে কিনা। ওর সামনে আপনাকে পৌঁছে দিয়ে আমার কাজ শেষ, তারপর আমি চোখে করে রাখবো। হ্যাঁ, যাওয়ার ইচ্ছায় ইশারা করবেন, গাড়ি নিয়ে চলে আসবো, বুঝলেন? সন্তোষ ফিরে এসে জানালো যে ভিড়টা কালিকানন্দের জন্যই বটে। খানিকটা বেপরোয়া ভঙ্গিতেই সন্তোষ বলে উঠল, নিকুঞ্জদা আপনি এগিয়ে যান, একদম ফার্স্ট ক্লাস, কোনো অসুবিধা নেই। উনি আছেন ওখানে, বুঝলেন, কুছ পরোয়া নেই। পরোয়া নিকুঞ্জর এমনিতেও নেই। সে এখানে এসে অব্দি অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করছে, আর সে সঙ্গে একটা পরম তৃপ্তির ভাব। মেকআপে তার জুড়ি যে কেউ নেই, এ বিশ্বাসটা তার আজ মনে পাকা হয়ে গেছে। নিকুঞ্জ বেশ সহজভাবেই এগিয়ে গেল ভিড়ের দিকে। তাকে আসতে দেখে রাস্তায় দু একজন তাকে গড় করল। নিকুঞ্জ যথারীতি হাত বাড়িয়ে আশীর্বাদ করল। উদাত্ত কণ্ঠে উচ্চারিত বাণী কিছুক্ষণ থেকে শোনা যাচ্ছে। নিকুঞ্জ এগুলোর সঙ্গে সঙ্গেই শব্দ ক্রমশ জোর হয়ে আসছে। আর একটু এগিয়ে যেতেই সে দেখতে পেল কালিকানন্দকে। বাঘের মতো চেহারা এবং বাঘ ছালের উপরেই বসে আছেন তিনি। এই উদাত্ত কণ্ঠে তিনি বাণী শোনাচ্ছেন তার ভক্তদের। যদিও সবই ছেদ কথা, তবে বলার ঢঙে একটা বিশেষত্ব আছে। আর সে সঙ্গে তার চোখের দৃষ্টিও বড় অদ্ভুত। চোখের মণিকে ঘিরে যে সাদা অংশ, সেটা সাদা নয়, গোলাপি। গাঁজা খাওয়ার ফল হতে পারে। ভক্তের সংখ্যা 50-60-এর বেশি নয়, তবে একজন দুজন করে প্রায় বাড়ছে। ওই তো ভুজঙ্গবাবু আর তার স্ত্রী তনয়বাবুও নিশ্চয়ই এই ভিড়ের মধ্যেই কোথাও আছেন। বাবা, ভুজঙ্গবাবুরা বেশ সকাল সকালই এসছেন মনে হচ্ছে। ওদের স্থান ভক্তদের একবারে প্রথম সারিতে। কালিকানন্দের দুপাশে এবং পিছনে 10-12 জন গেরুয়াধারী বসেছেন। তাদের সকলেরই গোঁফ, দাড়ি, জটা, রুদ্রাক্ষের মালা, সর্বাঙ্গে ভস্ম। অর্থাৎ নিকুঞ্জর সঙ্গে তাদের চেহারার তফাৎ করা প্রায় অসম্ভব। নিকুঞ্জ ভিড়ের পিছন দিয়ে এগিয়ে গেল সাধুদের দলের দিকে। কোত্থেকে একটা গানও ভেসে আসছিল, কিন্তু হঠাৎ গানটা বেশ স্পষ্ট হয়ে গেল। কারণ আর কিছু না, কালিকানন্দের কথা থেমে গেছে। নিকুঞ্জ সাধু বাবার দিকে চোখ ফেরাল। কালিকানন্দ তার দিকেই চেয়ে আছে, এক দৃষ্টে চেয়ে আছে। তার গোলাপি চোখ আরো রাঙা হয়ে উঠেছে। নিকুঞ্জ যেন আপনা থেকেই হাঁটতে হাঁটতে থেমে গেল। কালিকানন্দের পাশাপাশি অন্যান্য সাধু আর ভক্তদের দৃষ্টিও তার দিকে পড়ল এবার। এরা কি বুঝতে পেরেছে? সকলের সম্মিলিত দৃষ্টি নিকুঞ্জর বড় অদ্ভুত লাগলো। এবার কালিকানন্দের উদাত্ত কণ্ঠে একটা প্রশ্ন উড়ে এলো নিকুঞ্জর দিকে। বাবাজির ভেগ ধরা হয়েছে?
হ্যাঁ, গেরুয়া পড়লেই সাধু হয়? গলায় মালা পড়লেই সাধু? গায়ে ছাই মাগলেই সাধু? হ্যাঁ, তোর আসপদ্দা তো কম না। তোর জটা ধরে যদি টান দিই তখন কি হবে? কোথায় যাবে তোর সাধুগিরি? সর্বনাশ! লোকজন কোলাহল করে উঠে দাঁড়াচ্ছে। সাধুরাও যেন তেড়ে আসছে মনে হলো। নিকুঞ্জ একেবারে পাথর হয়ে গেছে। সন্তোষ না থাকলে সেদিন যে কি হতো তা নিকুঞ্জ জানে না। সন্তোষ তাড়াতাড়ি নিকুঞ্জের হাত ধরে ছুটতে ছুটতে তাকে বলল, আর নয় দাদা, চলো চলো চলো, সোজা ওই গাড়িতে, চলো চলো চলো। নিকুঞ্জর সমস্ত দেহ অবশ, কিন্তু তাও পালানো ছাড়া পথ নেই তার। সন্তোষের কাঁধে ভর দিয়ে প্রায় চোখ বন্ধ করে সে রওনা দিল শ্মশানের গেটের উদ্দেশ্যে। কিন্তু কান তো খোলা, তাই কালিকানন্দের শেষ কথাগুলো ওই ভিড়ের মধ্যেও তার কানে এসে বাজল। এই ভণ্ডামির ফল কি তা জানো তুমি, নিকুঞ্জ সাহা? কলকাতায় পৌঁছে বাসা বদল করতে হলো। আরে তল্লাটেই নয়, ভুজঙ্গবাবুর সামনে ঘটেছে ঘটনাটা। তিনি তো এসেই হাটে হাঁড়ি ভাঙবেন, তখন আর টিটকিরিতে কান পাতা দায় হবে। ভবানীপুরে কাঁসারি পাড়া লেনে একটা ফ্ল্যাট পাওয়া গেল ভাগ্যক্রমে। ফ্ল্যাট মানে 1.5 খানা ঘর, ভাড়া 250 টাকা। বাপরে বাপ! তান্ত্রিকের কি তেজ, কি অন্তর্দৃষ্টি! পাদ্রী, পুরুত, মোল্লা, দরবেশ এসব মেকআপের যা সরঞ্জাম ছিল নিকুঞ্জর কাছে সব বাক্স থেকে বার করে কাছেই আদি গঙ্গার জলে বিসর্জন দিল সে। প্রায় 3 হপ্তা কাটল নিকুঞ্জর স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে। ইতিমধ্যে নতুন পাড়াতে আলাপিও হয়েছেন 2-1 জন। এখানেও রয়েছে বাড়ি থেকে 1/2 মাইলের মতো বড় রাস্তায় একটা রেস্টুরেন্ট, নাম পরাশর কেবিন। এখানে কেউই জানে না নিকুঞ্জর কলঙ্কময় ইতিহাস। তারকবাবু, নগেন মাস্টার, শিবু পোদ্দার। শিবু আবার থিয়েটারে পাঠ করে। নিকুঞ্জকেই ধরে নিয়ে গেছিল একদিন তপন থিয়েটারে আগুনের ফুলকি দেখাতে। বেশ গর্ব করেই বলেছিল, দাদা দেখবেন কেমন ফার্স্ট ক্লাস মেকআপ নেই। নিকুঞ্জ অবশ্য দেখে হাসবে না কাঁদবে ঠিক করতে পারেনি। এটা মেকআপ? এরা কি ভালো মেকআপ দেখেছে কোনোদিন? নিকুঞ্জ নিজের মেকআপ দেখলে এরা তো পালাবার পথ পাবে না। পরক্ষণেই নিকুঞ্জর মনে পড়ে গেল তারাপীঠের অভিজ্ঞতার কথা। তবে এখন নিকুঞ্জ ব্যাপারটাকে এতটা গুরুত্ব দিল না। তান্ত্রিকদের অলৌকিক ক্ষমতা থাকেই, এতে অবাক হওয়ার তো কিছু নেই। নিকুঞ্জর চালে একটু ভুল হয়ে গেছিল এই যা, কিন্তু তা বলে এই সাধের অকুপেশনটাকে একেবারে বরবাদ করে দেবে সে? না, সে হয় না, হতে পারে না। আরো কত কি তার সাজতে বাকি আছে। যেমন একটা সত্যিকারের ষণ্ডা চরিত্র এখনো সাজা বাকি আছে তার। এই তান্ত্রিক ছাড়া আজ পর্যন্ত সে যা সেজেছে সবই অমায়িক চরিত্র। এমনিতেই তাদের দিকে লোকের দৃষ্টি যায় না, চোখ যাবে অথচ চেনা যাবে না। তেমন একটা চরিত্রের মেকআপ না করলে সত্যি করে সাফল্যের পরীক্ষাটি হবে কি করে? তা কেমন হবে এই ষণ্ড চরিত্র? মাথায় কদমছাড় চুল, মুখে 4 দিনের দাড়ি, চোখের নিচে একটা ক্ষত চিহ্ন যাকে বলে স্কার, নাকটা একটু ভাঙা ওই মুষ্টিযোদ্ধার মতো, হাতে উল্কি, গলায় চেন, পরমে বোতাম ছাড়া চেক শার্ট আর বার্মি লুঙ্গি। সকালবেলা চা খেয়ে কাজে লেগে যাওয়ার ফলে সেদিন আর নিকুঞ্জর খবরের কাগজটা দেখা হয়নি। ফলে
খিদিরপুরের জোড়া খুনের খবরটা আর পলাতক আততায়ী ডাকসাইডে গুন্ডা বাঘা মণ্ডলের ছবিটাও তার দেখা হয়নি। যদি হতো তাহলে অবশ্য নিকুঞ্জ মেকআপটা অন্যরকম ভাবেই করত। বাঘা মণ্ডলের ছবি মাস কয়েক আগেও একবার বেরিয়েছিল কাগজে, সেটা একটা দুঃসাহসিক ডাকাতির পরে। সেবারও বাঘা পালিয়েছিল পুলিশকে ধুলো দিয়ে। সেই প্রথমবারের ছবি কি নিকুঞ্জ দেখেছিল? হয়তো দেখেছিল, এবং তারপর তার অবচেতনে সেই ছবি হয়তো কোথাও গাঁথা ছিল। না হলে আজ হুবহু বাঘা মণ্ডলের ছদ্মবেশ নেবে কেন সে? ছবি দেখে থাকলেও বাঘা সংক্রান্ত ঘটনা বলে নিশ্চয়ই নিকুঞ্জর জানা ছিল না। যদি থাকতো তাহলে তাকে এসে টেবিলে বসতে দেখে যেভাবে পরাশর কেবিন খালি হয়ে গেল, সেটা তার মনে কোনো বিস্ময়ের সৃষ্টি করত না। নিকুঞ্জ যেন একটু অবাকই হয়ে গেল। ব্যাপারটা কি? এরা এমন করছে কেন? পরাশর কেবিনের ম্যানেজার উঠে গেলেনই বা কোথায়? আর বয়টা ওই কোণে দাঁড়িয়ে ওরকম ফ্যাকাশে মুখ করে ঠকঠক করে কাঁপছেই বা কেন? ম্যানেজার যে পাশের ডাক্তারখানায় গিয়েছেন পুলিশে ফোন করতে, আর সেই ফোন যে পুলিশ ভ্যানকে চুম্বকের মতো টেনে আনবে নিকুঞ্জের পাড়ায়, সেটা নিকুঞ্জ জানবে কি করে? তবে এমনও দেখা যায় যে একজন লোকের চরম সংকটের মুহূর্তে তার উদ্ধার গল্পে ভাগ্যদেবতা পুরো হাতটা না হলেও অন্তত একটা আঙুল তার দিকে বাড়িয়ে দেন। সেই আঙুলটাই হলো একটা দৈনিক কাগজ। কাগজের প্রথম পাতাতেই গরম খবরের সাথে একটা ছবি। সর্বনাশ! এই মুখই তো আজ নিকুঞ্জর আয়নায় তারই চোখের সামনে ক্রমে ফুটে উঠেছে। নিকুঞ্জর হাত পা ঠান্ডা হয়ে গেলেও কাগজটা কাছে টেনে এনে খবরটা একবার চোখ বুলিয়ে নেবার লোভ সে সামলাতে পারল না। আর চোখ বুলিয়ে নেওয়া মাত্রই সমস্ত ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। এ তো বিষম সংকট। এক্ষুনি ছুটে পালাতে গেলে তো লোকের চোখে পড়ে যাবার ভয়। তাহলে উপায়? নিজেকে একটু শক্ত করে নিকুঞ্জ যত জোরে পারা যায় পা চালিয়ে 10 মিনিটের মধ্যে তার কাঁসারি পাড়া লেনে নিজের বাসায় ঢুকল। একটা গাড়ির শব্দ সে পিছন থেকে পেয়েছে এবং ঠিকই সন্দেহ করেছে সেটা পুলিশ ভ্যান। তবে সেদিকে সে দৃকপাত করেনি। আসুক পুলিশ, পুলিশই বোকা বনবে। তারা সিঁড়ি ভেঙে দোতলায় পৌঁছানোর আগেই নিকুঞ্জর ছদ্মবেশ উধাও হয়ে যাবে। নিকুঞ্জ সাহা তো কোনো অপরাধ করেনি, করেছে বাঘা মণ্ডল। ঘরে ঢুকে চাকরকে চায়ের জল চাপাতে বলে নিকুঞ্জ দরজাটা খিল দিয়ে বন্ধ করেছিল। ওই যা, এখন তো লোডশেডিং চলছে। জাপানি জেনারেটর চালাতে তো সময় লাগবে তার। কুছ পরোয়া নেই, মোমবাতি আছে, কিন্তু তার আগে জামাটা ছেড়ে ফেলা উচিত। সে কাজটা সে অন্ধকারই করতে পারবে। নিকুঞ্জ এক নিমেষে লুঙ্গি, শার্ট, কালো কোট ছেড়ে খাটের উপর ছুঁড়ে ফেলে এক ঝটকায় আলনা থেকে পাঞ্জাবিটা নামিয়ে নিয়ে সেটাকে পরে ফেললো। তারপর দেশলাইয়ের আলোয় মোমবাতিটা দেরাজ থেকে বার করে সেটাকে জ্বালিয়ে টেবিলের উপর রাখলো। এখনো পুলিশ ভ্যানের কোনো শব্দ নেই। পুলিশ হয়তো পাড়ায় নেমে খোঁজ নিচ্ছে যে কোন বাড়িতে ঢুকেছে বাঘা মণ্ডল। এ বাড়ির লোক অন্তত তাকে ঢুকতে দেখেনি, এটাই বাঁচোয়া। সামনের বা আশপাশের বাড়ির কথা অবশ্য নিকুঞ্জ জানে না। এসব চিন্তার মধ্যেই নিকুঞ্জ হাত চালাতে শুরু করলো। প্রথমে নকল গোঁফটা ছিঁড়তে হবে। নকল গোঁফ, হ্যাঁ, নকল যদি হবে তাহলে টানলে সে খোলে না কেন? স্পিরিট গাম দিয়ে আটকানো গোঁফ তো এক টানেই খুলে যায়। তবে মোমবাতিটা মুখের কাছে এনে আয়নার দিকে ধুঁকতেই নিকুঞ্জর রক্ত জল হয়ে গেল। এ তো নকল গোঁফ মনে হচ্ছে না। এ যে তার চামড়া থেকে গজিয়েছে। আঠার কোনো চিহ্ন তো এই গোঁফে দেখা যাচ্ছে না। এ পরচুলাও কি তার পরচুলা নয়? না, এ যে তার নিজেরই চুল। এমনকি 4 দিনের যে গজানো দাড়ি, যে দাড়ি সে একটা একটা করে গালে লাগিয়েছিল, তাতেও তো কোনো
কৃত্রিমতার চিহ্ন নেই। আর চোখের তলার ক্ষত চিহ্ন, কোনো ক্ষণজন্ম মেকআপ শিল্পীর ক্ষমতা এমন ক্ষত চিহ্ন তৈরি করে শুধুমাত্র রং তুলি আর প্লাস্টিশিনের সাহায্যে? এ তো 19 বছর আগে এন্টালির গাঁজা পার্কে বদ্রু শেখের সঙ্গে হাতাহাতির সময় ছুরির আঘাতের ফল। বাঘা তখনও বাঘা হয়নি, তখন তার নাম ছিল রাধু মণ্ডল, বয়স সবে 21। সে গুন্ডামিতে তালিম নিচ্ছিল মেঘনাদ রক্ষীদের কাছে। কি নিকুঞ্জর যে কিছু মাথায় ঢুকছে না। তার এই নিখুঁত মেকআপ তার শরীরে যেন এঁটে বসেছে, যেন এই মেকআপ নয়। তার মাথা হালকা হয়ে যাচ্ছে, চোখের চারদিক ঝাপসা হয়ে যাচ্ছে, সে যেন হারিয়ে যাচ্ছে কোন এক অতল তলে। দারোগা আর কয়েকজন কনস্টেবল ঘরের দরজা ভেঙে ঘর ঢুকলেন। একটা জোরালো টর্চ মেঝে অচৈতন্যভাবে পড়ে থাকা বাঘামণ্ডলের মুখে মেরে তার চাকর নিতাইকে জিজ্ঞাসা করলেন, এ লোক এ বাড়িতে থাকে? আগে হ্যাঁ, উনি তো আমার মনিব। কি নাম, কি বলে ডাকিস? নিকুঞ্জ বাবু, সাহা বাবু। ভদ্রলোক সাজা হয়েছে রে, ওকে বেশ করে ঝাঁকা তো দেখি, হুঁশ ফিরুক, তারপর বাকি কাজ। ঝাঁকানি দিতেই প্রথমে বাঘামণ্ডলের পরচুলাটা মাটিতে খসে পড়ল, তারপর গোঁপটা, তার প্লাস্টিশিন দিয়ে সযত্নে তৈরি ক্ষত চিহ্ন ও নাকের বাড়তি অংশটা উঠে এলো নেট সমেত। ততক্ষণে অবশ্য নিকুঞ্জ সাহার জ্ঞান ফিরেছে। কাপালিকের ধমকানিতে যে কাজ হয়নি, আজ পুলিশের শাসানিতে সে কাজ হয়ে গেল। নিকুঞ্জর মাথার মেকআপের ভূত তার মাথা থেকে নেমে একেবারে পাড়া ছাড়া হয়ে গেল। নিকুঞ্জ এখনো বই পড়ে, তবে বই পড়ে সে এখন মৃৎশিল্প বা ক্লে মডেলিং শিখছে। গঙ্গা কাছেই, নিতাই সেখান থেকে মাটি এনে দেয়। নিকুঞ্জর ইচ্ছা এই নিতাই হবে তার প্রথম মডেল। নমস্কার, আমি চয়ন। আশা করি আমাদের আজকের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাদের সঙ্গে যুক্ত হন, সাবস্ক্রাইব করুন, আমাদের লাইক শেয়ার করুন, কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান। আপনাদের মূল্যবান মতামত আমাদের যথেষ্ট সাহস এবং প্রেরণা যোগাবে, এই আশা রাখি। সুস্থ থাকুন, সাথে থাকুন, শুনতে থাকুন। আপনাদের অনেক ধন্যবাদ।